এডুইন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীদের আজকের একটি নতুন ভিডিওয়ে স্বাগত। আজকে দশম শ্রেণীর বাংলা বিষয়ে যে প্রবন্ধ আছে তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান, তার ফার্স্ট পার্ট আমি আগের দিন আলোচনা করে দিয়েছিলাম। আজকে সেকেন্ড পার্ট আমি আলোচনা করে দিচ্ছি। আগের দিন আমরা শেষ করেছিলাম যে উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি নামও বাংলা বানানে চালানো যেতে পারে, যেমন ম্যালভেসি, ফার্ন, আর্থ্রোপোডা, ইনসেক্টা। এই পর্যন্ত আগের দিন আমি পড়িয়েছিলাম। এরপর আমি নেক্সট সেকেন্ড পার্টটা আজকে পড়াচ্ছি। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। আচ্ছা, এখানে বলছে পাশ্চাত্য দেশ অর্থাৎ বাংলার বাইরের বিদেশের কথা এখানে বোঝানো হয়েছে। বিদেশের যে জনসাধারণ তাদের বৈজ্ঞানিক জ্ঞান হচ্ছে খুবই কম, খুবই সামান্য। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। তো মিনিমাম যদি বৈজ্ঞানিক জ্ঞান না থাকে তাহলে কিন্তু বৈজ্ঞানিক যে সন্দর্ভ, আমি আগের দিন বলে দিয়েছিলাম যে বৈজ্ঞানিক সন্দর্ভ কাকে বলে। বৈজ্ঞানিক সন্দর্ভ হলো একটি নিবন্ধ বা প্রতিবেদন যা বৈজ্ঞানিক বিষয় নিয়ে লেখা হয় এবং এতে একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক ধারণা, গবেষণা বা তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা। অর্থাৎ বৈজ্ঞানিক সন্দর্ভ হচ্ছে বৈজ্ঞানিক কোনো বিষয় নিয়ে একটা ছোট কোনো প্রতিবেদন রচনা, তাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক সন্দর্ভ। তাহলে যদি বিজ্ঞানের জ্ঞানই না থাকে তাহলে বৈজ্ঞানিক সন্দর্ভ পড়েও কিন্তু তা বোঝা একটু কঠিন হয়ে দাঁড়ায়। ইউরোপ আমেরিকার পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণ, তা সহজেই বোঝে। ইউরোপ বা আমেরিকায় পপুলার সায়েন্স হচ্ছে যে লেখা, সায়েন্স নিয়ে যে লেখাগুলো হয় সেগুলো অনেকটা সুসাধ্য হয়, সেই কারণে তা সহজেই বোঝা যায়। কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। আগের যে বৈজ্ঞানিক সন্দর্ভের কথাটা বললাম সেটা কিন্তু পাশ্চাত্য দেশের কথা বললাম, কিন্তু আমাদের দেশে যেই লেখাগুলো লেখা হয় বৈজ্ঞানিক তথ্যকে নিয়ে, তা কিন্তু অতটাও ঠিকঠাক ভাবে লেখা থাকে না, যা অল্প বয়স্ক বা বেশি বয়স্ক মানুষরা সেগুলোর মানে বুঝতে পারে। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। জনসাধারণ, যারা সাধারণ মানুষ, যারা বিজ্ঞানকে অত ভালোভাবে জানে না, তাদের জন্য যদি সহজ ভাষায় যদি বিজ্ঞানকে পরিচিত করানো না হয়, বিজ্ঞানকে বোঝানো না হয়, তাহলে লেখকরা কিন্তু যতই তা লিখুন না কেন তা কিন্তু জনপ্রিয় হবে না। কারণ জনপ্রিয় হওয়ার জন্য তাদের লেখা জনসাধারণকে সবার আগে বুঝতে হবে। অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। আচ্ছা, আগের দিনও আমি বলেছিলাম, আগের ক্লাসেও বলেছিলাম, আবার আমি এই ক্লাসে বলছি, এই লেখাটা কিন্তু আজ থেকে কম বেশি প্রায় 70 বছর আগেকার লেখা। সেই জন্য তখনকার দৃষ্টিভঙ্গি থেকে বলা হচ্ছে যে এই বৈজ্ঞানিক শিক্ষা, এই বিজ্ঞান শিক্ষা যদি অনেক বেশি সুদূর প্রসারী হয় তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক বেশি বৈজ্ঞানিক রচনা সুসাধ্য হয়ে যাবে। বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি। অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। এই যে রচনা পদ্ধতি, তা যেই লেখকরা এই বৈজ্ঞানিক রচনা পদ্ধতি লেখেন তাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত ভাষার দক্ষতা সেইভাবে নেই। যেহেতু ভাষার দক্ষতা নেই, ভাষার দক্ষতা না থাকার কারণে এখনো পর্যন্ত তাদের সেই আড়ষ্টতা রয়ে গেছে। আড়ষ্টতা থাকার ফলে কি হচ্ছে, বাংলা ভাষায় যে বৈজ্ঞানিক সাহিত্যের অনুবাদ হচ্ছে সেটা এখনো পর্যন্ত সঠিকভাবে হচ্ছে না বা বিস্তারিতভাবে হচ্ছে না। সেই কারণে অনেক বেশি সাধারণ মানুষ বা বয়স্ক মানুষরা অনেক বেশি সমস্যার মধ্যে দিয়ে পড়ছেন। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। তাহলে বৈজ্ঞানিক সাহিত্যকে যদি সুপ্রতিষ্ঠিত হতে হয় তাহলে কিন্তু সবার আগে বাংলা ভাষার দক্ষতা প্রয়োজন। যেই বাংলা ভাষায় বিস্তারিত আলোচনা বৈজ্ঞানিক বিষয়ে করলে পরে জনসাধারণ তা ঠিকভাবে বুঝতে পারবে।
অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থ ব্যাপ্তি বা কনোটেশন বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া উচিত। এজন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। অনেক লেখকই মনে করছে যে ইংরেজি শব্দের যে অর্থ ব্যাপ্তি, অর্থাৎ ইংরেজি শব্দ প্রচুর, আমাদের ডিকশনারিতে বাংলা শব্দের তুলনায় ইংরেজি শব্দ সায়েন্টিফিক্যালি অনেক বেশি। তো ইংরেজি শব্দের যে অর্থ ব্যাপ্তি বা কনোটেশন বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া চাই। এক্স্যাক্টলি ইংলিশে যেটা হচ্ছে বাংলাতেও কিন্তু সেটাই হওয়া চাই, সেটা অনেক লেখকরাই মনে করছেন। সেই কারণে মাঝে মাঝে খুব অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগও করে ফেলছেন। যেমন ইংরেজিতে সেন্সিটিভ শব্দ নানা অর্থে চলে। সেন্সিটিভ অর্থাৎ স্পর্শকাতর। ইংরেজি যে সেন্সিটিভ ওয়ার্ডটা আছে সেটাকে বাংলায় আমরা স্পর্শকাতর ভাবে জানি, বাংলা মানে হচ্ছে স্পর্শকাতর। এই সেন্সিটিভ ওয়ার্ডটা কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে নানাভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন সেন্সিটিভ পার্সন, উন্ড প্ল্যান্ট, ব্যালেন্স, ফটোগ্রাফিক পেপার ইত্যাদি। বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করাই উচিত। এইখানে প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডের কিন্তু বাংলায় ডিফারেন্ট মিনিং হয়, আলাদা আলাদা মানে হয়। যেমন অভিমানী, ব্যথাপ্রবণ, উত্তেজী, সুবেদী, সুগ্রাহী। এরপরে দেখো সেন্সিটাইজড পেপার এর অনুবাদ হচ্ছে স্পর্শকাতর কাগজ। অতি উৎকট, কারণ এক্স্যাক্ট ইংলিশের এক্স্যাক্ট মানে যদি আমরা করি তাহলে কিন্তু অনেক সময় সেটা শ্রুতিকটু হয়। এই যে সেন্সিটিভ কথার অর্থ, শব্দটার অর্থ হচ্ছে স্পর্শকাতর, কিন্তু আমরা যদি এখানে সেন্সিটাইজড পেপার অর্থাৎ স্পর্শকাতর কাগজ, সেটা কি শুনতে খুব একটা শ্রুতিমধুর লাগছে না কিন্তু। তার পরিবর্তে সেটা শুনতে খুব উৎকট লাগছে। তার পরিবর্তে যদি কেউ লেখে সুগ্রাহী কাগজ, সেটা কিন্তু শুনতে অনেক বেশি ভালো লাগছে। এই জিনিসগুলো যে বৈজ্ঞানিক তথ্য নিয়ে যেসব লেখকরা লিখছেন, প্রতিবেদন লিখছেন বা বই লিখছেন, সেগুলো কিন্তু তাদের অনেক বেশি সচেতন হওয়া দরকার। এই শব্দ প্রয়োগের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হওয়া দরকার, যা শুনতে ভালো লাগবে, মনোগ্রাহী হবে এবং মানুষের কাছে অনেক বেশি সেটা পৌঁছবে সঠিক উপায়ে, তাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এখানে তোমাদের 1 নম্বরের একটা প্রশ্ন আসতে পারে, সেন্সিটাইজড পেপারের অনুবাদ কি? সুগ্রাহী কাগজ। অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করবার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। এই যে এতে রচনা উৎকট হয়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন। অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন। দেখো আমাদের অনেকেই কিন্তু এই জিনিসটা করে, যারা বেশিরভাগ বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা যখন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে যায়, ইংরেজিতে কথা বলতে চায়, তারা প্রপার ট্রান্সলেট করতে চায়। এবার প্রপার ট্রান্সলেট করলে কিন্তু সবসময় অর্থ সঠিক দাঁড়ায় না। এখানেও ঠিক সেই জিনিসটাই বোঝানো হয়েছে। অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন। অনেক লেখক হয়তো যেই বক্তব্যটা লিখতে চাইছেন সেটা ভাবছে ইংরেজিতে, কিন্তু এক্স্যাক্ট সেটা যখন অনুবাদ করছে তখন সেটা একদম অন্যরকম শুনতে লাগছে, সেটা শুনতে খুব একটা ভালো লাগছে না। যেমন দেখো, দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ। অর্থাৎ এর বাংলা অর্থ, পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছয়নি। এটা কিন্তু মানে শুনতে একদমই ভালো লাগছে না। ভালো লাগছে কি? একদমই ভালো লাগছে না। এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। বাংলা ভাষায় কিন্তু এরকম বর্ণনা একদমই চলে না। একটু ঘুরিয়ে লিখলে কিন্তু অনেক বেশি সেটা সহজ সরল এবং শ্রুতি মধুর হয়। পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি। এটা হচ্ছে অনেকটা সরল পদ্ধতিতে বলা হলো। When sulfur burns in air, the nitrogen does not take part in the reaction. এটার মানে কি? যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই যে জিনিসটা, এটাও কিন্তু শুনতে ঠিক আগের সেন্টেন্সের মতনই ভালো লাগছে না। তার থেকে অনেক বেশি ভালো লাগবে যখন গন্ধক হাওয়ায় পড়ে এবং নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই নকলটা না করে যদি লেখা হয় নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না, সেটা কিন্তু শুনতে অনেক বেশি সঠিক এবং ভালো লাগছে। সে কারণে এখানে বলছে এরকম মাছি মারা নকল না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না লিখলেই বাংলা ভাষা বজায় থাকে। অর্থাৎ
সঠিকভাবে বাংলা ভাষাকে ব্যাখ্যা করতে গেলে, বাংলা ভাষাতে ব্যাখ্যা করতে গেলে বৈজ্ঞানিক শব্দকে বা বৈজ্ঞানিক লাইনকে তখন কিন্তু একটু ঘুরিয়ে অনেকটা সোজা করে বলাটা বাঞ্ছনীয়। অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে। যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে যেসব জন্তুর শির দ্বারা নেই। ওই যে আগে একবার পারিভাষিক শব্দ কি সেটা আমি বলেছিলাম। পারিভাষিক শব্দ কি না, যা দিয়ে বৈজ্ঞানিক তথ্যকে একটা শব্দের মাধ্যমে বা দুটো তিনটে শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। তাহলে অনেকে কি মনে করছে যে পারিভাষিক শব্দ যদি বাদ দিয়ে দেওয়া হয়, বাদ দিয়ে যদি বক্তব্য প্রকাশ করা হয়, তাহলে রচনা অনেক বেশি সহজ হয়। অর্থাৎ পারিভাষিক শব্দ যদি না ব্যবহার করা হয় তাহলে রচনা অনেক বেশি সহজ হয়। কিন্তু এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। স্থান বিশেষে কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে পারিভাষিক শব্দ বাদ দেওয়া গেলেও যেতে পারে। যেমন কি বলছে, অমেরুদণ্ডীর বদলে কোনো শব্দ বা কোনো বাক্য লিখতে গিয়ে যদি অমেরুদণ্ডী প্রাণী, যে অমেরুদণ্ডীর জায়গায় কিন্তু আমরা লিখতে পারি যেসব জীবজন্তুর শির দ্বারা নেই। এটা লিখলে খুব একটা ভুলও নয় আর শুনতেও খুব একটা খারাপ লাগছে না, কাজেই এটা লেখা যায়। কিন্তু আলোক তরঙ্গর বদলে যদি আলোর কাঁপন বা নাচন বলি তাহলে কিন্তু যতই সহজ ভাষা হোক না কেন শুনতে ভালো লাগে না। আলোক তরঙ্গকে আলোক তরঙ্গ হিসেবে শুনতেই ভালো লাগে। পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। পরিভাষার অর্থ হচ্ছে, পরিভাষা আমরা সেটাকেই বলি যখন কোনো বিস্তারিত তথ্যকে কোনো একটা বা দুটো শব্দের মধ্যে, ম্যাক্সিমাম একটা শব্দের মধ্যেই সেটা ব্যাখ্যা করা হয় বা বোঝানো হয়, সেটাকে বলা হয় পারিভাষিক শব্দ। সেজন্য বলছে পরিভাষার উদ্দেশ্যই হচ্ছে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয়, সেটা যদি ব্যাখ্যা ভিত্তিক বলতেই থাকতে হয় তাহলে কিন্তু অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকেরও অসুবিধা হয়। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা দেওয়া আবশ্যক, কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দ দিলেই চলে। আচ্ছা, কোনো বৈজ্ঞানিক তথ্যের যদি আমি বিস্তারিত ব্যাখ্যা দিই, প্রথমে একবারই সেই ব্যাখ্যাটা দিয়ে দেওয়া কিন্তু যথেষ্ট, এবং সেই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে যদি আবার আমাকে পরবর্তীকালে সেইটাকে লিখতে হয়, সেই ব্যাখ্যাই হয়তো পরবর্তীকালে আমাকে আবার লিখতে হবে বা বলতে হবে পাঠকের সুবিধার জন্য যারা লিখছেন। তখন সেক্ষেত্রে প্রথমবার যেহেতু ব্যাখ্যা করে বলা হয়ে গেছে, দ্বিতীয়বার শুধু পারিভাষিক শব্দটা প্রয়োগ করে দিলেই কিন্তু পাঠকের বুঝতে অনেক বেশি সুবিধা হয়ে যাবে। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। আমাদের যে আলংকারিকগণ আছে শব্দের 3 রকম শব্দের কথা বলেছেন। কি কি? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। প্রথমটা শুধুই আভিধানিক অর্থ প্রকাশ করে, অর্থাৎ অভিধা। অভিধা হচ্ছে শুধুমাত্র আভিধানিক অর্থ, মানে অভিধানে যে অর্থ ব্যবহৃত হয় সেটাই প্রকাশ করে হচ্ছে অভিধা। যেমন দেশ, এর অর্থ ভারত ইত্যাদি, অথবা স্থান, কোনো জায়গার নাম বোঝাতে বোঝানো হচ্ছে। কিন্তু দেশের লজ্জা, কোথাকার, কার লজ্জা বোঝাতে চান দেশের লজ্জা, এখানে লক্ষণীয় দেশের অর্থ দেশবাসীর। অরণ্যের আভিধানিক অর্থ কিন্তু বন, কিন্তু অরণ্যে রোদন বললে ব্যঞ্জনার অর্থ হয় নিষ্ফল খেদ। এখানেও তোমাদের একটা 1 নম্বরের কোয়েশ্চেন আছে, অরণ্যে রোদন বলতে কি বোঝায়? অরণ্যে রোদন বলতে ব্যঞ্জনার অর্থ হচ্ছে নিষ্ফল খেদ। সাধারণ সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলংকারের সার্থক প্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। সাধারণ সাহিত্য, সাধারণ সাহিত্য বলতে যা হচ্ছে গল্প, উপন্যাস, গদ্য, পদ্য, এই ধরনের সাহিত্যে কিন্তু লক্ষণা, ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলংকার, এগুলোকে সব অলংকার বলা হয়। এই অলংকারের সার্থক প্রয়োগ, অর্থাৎ ভালো রকম ভাবে প্রয়োগ ঘটতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে কিন্তু এত রকম আলংকারিক প্রয়োগ কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। সেখানে আরো বেশি রকম ভাবে বেশি বর্ণনা করা হয়ে যায়, যেটা একেবারেই নিষ্প্রয়োজন। উপমার জন্য যদি প্রয়োজনও হয় রূপক স্থল বিশেষে চলতে পারে। রূপকও এক ধরনের অলংকারেরই নাম।
তো যত রকম বাংলা সাহিত্যে যত রকম অলংকার আছে, একমাত্র রূপকই কখনো কখনো বিশিষ্ট কোনো স্থানে ব্যবহার হলেও হতে পারে, কিন্তু বাকি যে অলংকারগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করার বৈজ্ঞানিক সাহিত্যে কোনো রকম কোনো প্রয়োজন নেই। কিন্তু অন্যান্য অলংকার বর্জন করাই উচিত। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। অর্থাৎ হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই যে কালিদাসের উক্তি, কালিদাস কিন্তু সাহিত্য লিখতেন, তিনি বৈজ্ঞানিক তথ্য লিখতেন না, সেই হিসেবে উপমা দেওয়া হয়েছে এখানে যে কালিদাসের এই যে উক্তিটা, এটা কিন্তু সাহিত্যেই ভালো লাগে, এটা কিন্তু ভূগোলে শুনতে ভালো লাগে না। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। বৈজ্ঞানিক প্রসঙ্গের যে ভাষা তা কিন্তু অত্যন্ত সোজা এবং স্পষ্টভাবে হওয়াটা আবশ্যক, কারণ বৈজ্ঞানিক তথ্য এমনিতেই অন্যান্য জিনিসের থেকে, অন্যান্য সাহিত্য বা অন্য সবকিছুর থেকে একটু কঠিন হয়। এবার সেটাকে যদি আরো বেশি জটিল বা কঠিন উপায়ে লেখা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের পক্ষে তা বুঝতে অনেক বেশি অসুবিধা হবে। তা সেই কারণে বৈজ্ঞানিক তথ্যকে যত বেশি সহজ সরল ভাবে লেখা হবে, সাধারণ মানুষের কাছে, পাঠকদের কাছে তা অনেক বেশি গ্রহণযোগ্য এবং তা অনেক বেশি বুঝতে সুবিধা হবে। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে, অল্পবিদ্যা ভয়ঙ্করী। এই প্রবাদটি কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। আচ্ছা, অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটা কিন্তু একটা বাংলার প্রবাদ প্রবচন। এইটা এখানে ব্যবহার করা হয়েছে কি কারণে? না, যারা বিজ্ঞানটা হয়তো খুব কম জানেন, খুব বেশি জানেন না, তারাও আজকাল পত্রিকাতে এমন এমন কিছু হয়তো বিষয় নিয়ে, তথ্য নিয়ে এমন কিছু লিখছেন যা কিন্তু প্রায় আমাদের নজরে পড়ছে, যে তার প্রমাণ কতটা সঠিক আর কতটা ভুল সেটা কিন্তু প্রমাণ সাপেক্ষ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে একটি পত্রিকায় রেখেছি, অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর, এইরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। ভেরি রিসেন্ট, মানে যখন লেখা হয়েছিল তখনকার সময়ানুবর্তিতা অনুযায়ী সেই সময় কোনো পত্রিকাতে হয়তো লেখা বেরিয়েছিল অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে তার নাকি বৈজ্ঞানিক যুক্তি নেই। এটা তো হতে পারে না। অক্সিজেন, হাইড্রোজেন যত রকমের গ্যাস আমাদের আছে তার প্রত্যেকটারই কিন্তু বৈজ্ঞানিক ভিত্তি এবং বৈজ্ঞানিক যুক্তি বিদ্যমান, সব কিছুর পেছনেই বৈজ্ঞানিক যুক্তি আছে। কিন্তু এখানে যে বলছে অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে তার বৈজ্ঞানিক যুক্তি নেই, তা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, জীবের বেঁচে থাকার জন্য এগুলো একেবারেই অপরিহার্য। তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর, ওজোন গ্যাসের যে আরেকটা হচ্ছে ওজোন, সেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। এইরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। এই ভুল লেখাগুলো কিন্তু সাধারণ পাঠকের জন্য একদমই ঠিক নয়। সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। তো এই ধরনের লেখা যে পত্রিকা বা বইতে বেরোচ্ছে, যে প্রকাশিত হচ্ছে, তার যে সম্পাদক, তার সবসময় উচিত কিন্তু এই বৈজ্ঞানিক তথ্যগুলোকে ভালোভাবে প্রমাণ করে নিয়ে, যাচাই করে নিয়ে তবেই ছাপতে দেওয়া, যাতে পাঠকের কাছে সঠিক নির্দিষ্ট একটা তথ্য পৌঁছয়। তাহলে আজকে আমাদের এই আলোচনা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এই যে তোমাদের প্রবন্ধ আগের পার্টে এবং এই পার্টে আমি পুরোটা শেষ করে দিলাম। এরপরেও যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে তা তোমরা এডুইন্সের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সেই চ্যানেলের মধ্যে কমেন্ট করে জানিও। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা এডুইন্সের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এডুইন্সের যে ফেসবুক পেজ আছে তা লাইক, ফলো এবং শেয়ার করো। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.